আচ্ছা, দক্ষিণ এশিয়ার মানচিত্রটা যখন আমরা দেখি, ওই যে লাল দাগগুলো, ওগুলো কি শুধুই বর্ডার, নাকি ওর আড়ালে চাপা পড়ে আছে দশকের পর দশক ধরে চলা এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস? আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের ঠিক পশ্চিম দিকে কান পাতলেই কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছে। তবে এটা কোনো দুর্বল আর্তনাদ নয়, বরং অধিকার আদায়ের এক জোরালো হুঙ্কার। হ্যাঁ, এই কণ্ঠস্বর আসছে বেলুচিস্তান থেকে। যে মাটিকে একদিন পাকিস্তান বন্দুকের নলে জোর করে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়েছিল, আজ সেই মাটি কিন্তু তাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। খনিজ সম্পদে ভরপুর একটা অঞ্চল, অথচ সেটা আজ দাউ দাউ করে জ্বলছে। কিন্তু প্রশ্ন হল, কেন কেন সেখানকার সাধারণ মহিলারা পর্যন্ত অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন? আর সবথেকে বড় প্রশ্ন, এই যে ভূ রাজনীতির খেলাটা পুরো বদলে যাচ্ছে, সেখানে ভারতের ভূমিকাটা ঠিক কী হতে পারে? চলুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আজকে যে আগুন আমরা দেখছি, এর শেকড় কিন্তু অনেক গভীরে। সত্যি বলতে কি, এর বীজ বোনা হয়েছিল আজ থেকে প্রায় ৮ দশক আগে। আচ্ছা, চলুন একটু ইতিহাসে ফেরা যাক। ১৯৪৭ সাল, ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হচ্ছে। ঠিক সেই সময়েই ভারতের উত্তর পশ্চিমে কালাত নামে একটা স্বাধীন দেশ ছিল। সেখানকার যিনি শাসক ছিলেন, খান অফ কালাত, তিনি কিন্তু কখনোই পাকিস্তানের সাথে যেতে চাননি। বরং ইতিহাস যা বলে তাতে দেখা যায় বেলুচিস্তান চেয়েছিল হয় ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের অংশ হতে, অথবা না হলে পুরোপুরি স্বাধীন থাকতে। কিন্তু হলোটা কি? ১৯৪৮ সালে পাকিস্তান নিজেদের মিলিটারি শক্তি দিয়ে এক কথায় গায়ের জোরে এই স্বাধীন দেশটাকে দখল করে নেয়। ভাবুন একবার, কোনো গণভোট হলো না, সেখানটার মানুষের ইচ্ছার কোনো দামই দেওয়া হলো না। শুধু বন্দুকের নল আর বারুদের গন্ধে একটা গোটা জাতির গলা টিপে ধরা হলো। আর সেই যে ঐতিহাসিক অবিচার, তারই ফল কিন্তু আজকের এই সশস্ত্র প্রতিরোধ। আজ যে আমরা বালুচ লিবারেশন আর্মি বা বিএল-এর কথা শুনি, তাদের লড়াইটা আসলে সেই জবরদখলের বিরুদ্ধেই একটা দীর্ঘদিনের জমে থাকা প্রতিবাদ। তো ইতিহাস তো গেল, এবার চলুন বর্তমানে ফিরে আসি। এখনকার ছবিটা আরও জটিল, কারণ এই বঞ্চনার সাথে এখন জুড়ে গেছে চীনের ছায়া। আর বেলুচিস্তানের পরিস্থিতিটা না একটা অদ্ভুত বৈপরীত্যে ভরা। একদিকে দেখুন পাকিস্তানের অর্থনীতির যেটাকে লাইফলাইন বলা হয়, মানে প্রাকৃতিক গ্যাস, তার বেশিরভাগটাই আসে এই বেলুচিস্তান থেকে। মাটি খুললেই সোনা, তামা, আরও কত দামি খনিজ। অথচ কি আশ্চর্য ব্যাপার দেখুন, যে মাটির তলায় এত সম্পদ, সেই মাটির ওপরে থাকা মানুষগুলো দুবেলা খাওয়ার জন্য লড়াই করছে। আসলে হয়েছেটা কি? পাকিস্তানের শাসকরা বছরের পর বছর ধরে বেলুচিস্তানের সম্পদ শুধু লুট করে গেছে, আর বিনিময়ে সেখানকার মানুষ কি পেয়েছে? শুধুই অবহেলা আর অন্ধকার। না কোনো ভালো স্কুল আছে, না আছে হাসপাতাল। এই লাগাতার বঞ্চনাই কিন্তু সাধারণ মানুষকে আজ বিদ্রোহী করে তুলেছে। আর পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ সেটা বোঝা যায় যখন আমরা দেখি যে বালোচ মহিলারাও আজ অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। বোঝাই যায় মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তারা কতটা মরিয়া হয়ে উঠতে পারে। আর এই চলন্ত পরিস্থিতিতে ঘি ঢালছে চীন। জানেনই তো, চীন সারা বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটা বিশাল প্রজেক্ট চালাচ্ছে। তারই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল সিপিইসি, মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আর এই পুরো প্রজেক্টটার হার্ট বা প্রাণকেন্দ্র কোনটা জানেন? বেলুচিস্তানের গোয়াইদার বন্দর। পাকিস্তান কি করেছে? এই বন্দরটাকে প্রায় চীনের হাতে লিজ দিয়ে দিয়েছে। ফলে বালোচরা অভিযোগ করছে যে চীন আর পাকিস্তান একসাথে মিলে তাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইছে। আর ঠিক এই কারণেই বালুচ বিদ্রোহীরা এখন আর শুধু পাকিস্তানি সেনাকে নয়, সরাসরি চীনের ইঞ্জিনিয়ার আর তাদের প্রজেক্টগুলোকেও টার্গেট করছে। ফলে পাকিস্তানের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। একদিকে বালুচদের স্বাধীনতার আন্দোলনকে দমন করতে হবে, আবার অন্যদিকে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগও বাঁচাতে হবে। মানে একটা সত্যিকারের দ্বিমুখী সংকট। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, এই জটিল সমীকরণে ভারত কোথায় দাঁড়িয়ে, আর পাকিস্তানি বা কী বলছে? আসুন ব্যাপারটা একটু দেখা যাক। দেখুন, পাকিস্তানের একটা পুরনো অভ্যাস আছে, নিজেদের ভেতরের কোনো সমস্যা হলেই তার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া।
তো বালুচিস্তানে যখনই কোনো গণ্ডগোল বাড়ে ইসলামাবাদ চোখ বন্ধ করে আঙুল তোলে ভারতের দিকে। কিন্তু মজার ব্যাপার হলো অন্যদিকে বালুচরা নিজেরাই কিন্তু সারা বিশ্বের কাছে, বিশেষ করে ভারতের কাছে সাহায্যের জন্য আবেদন করছে। আর তাদের প্রশ্নটা কিন্তু খুব সহজ আর সোজা সাপটা। তারা বারবার বলছে, ভারত যদি 1971-এ বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করতে পারে, তাহলে আমাদের সাহায্যের আবেদনে কেন চুপ করে আছে? যদিও ভারত এখনও সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, কিন্তু সম্প্রতি যখন ভারতের তরফ থেকে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তোলা হলো, তখন কিন্তু পাকিস্তানের ওপর একটা কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। বলা যেতে পারে বালুচদের প্রতি ভারতের নৈতিক সমর্থনটা এখন আগের থেকে অনেক বেশি স্পষ্ট। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আচ্ছা, যদি ধরেও নিই বেলুচিস্তান স্বাধীন হয়ে গেল, তাহলে কি তারা একটা দেশ হিসাবে টিকে থাকতে পারবে? অনেকেই এই প্রশ্নটা তোলেন। দেখুন, সত্যি কথা বলতে কি, একটা দেশকে উন্নত হতে গেলে যা যা লাগে, যেমন ধরুন একটা স্ট্র্যাটেজিক সমুদ্রবন্দর, প্রচুর খনিজ সম্পদ, একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান, এই সবই কিন্তু বেলুচিস্তানের আছে। আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায়। সেটা হলো শিক্ষা আর পরিকাঠামোর অভাব, যা বছরের পর বছর ধরে অবহেলার ফল। কিন্তু জানেন, এই সব হিসেব নিকেশের ঊর্ধ্বে তাদের কাছে যেটা সবচেয়ে বড়, সেটা হলো আত্মসম্মান। তাদের সোজা কথা হলো, পাকিস্তানের গোলামি করার চেয়ে স্বাধীনভাবে কষ্ট করাও অনেক বেশি সম্মানের। আর ঠিক এখানেই কিন্তু ভারতের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত যদি টেকনিক্যাল আর স্ট্র্যাটেজিক সাপোর্ট দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার পুরো পাওয়ার ব্যালেন্সটাই কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। এমনকি পাকিস্তান ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। একটা কথা পরিষ্কার, বেলুচিস্তানের এই আগুন কিন্তু সহজে নিভে না। কারণ এটা শুধু একটা বিদ্রোহ নয়, এটা একটা গোটা জাতির নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। আর পাকিস্তান যত বেশি শক্তি দিয়ে এদেরকে দমানোর চেষ্টা করছে, এই বিদ্রোহের আগুন ততটাই তীব্র হচ্ছে। ইতিহাস তো এটাই বলে, তাই না, যে কোনো জাতিকে বন্দুকের নলের মুখে খুব বেশি দিন আটকে রাখা যায় না। এখন শুধু সময় বলবে ভবিষ্যতের মানচিত্রে বেলুচিস্তান নামে নতুন কোনো দেশের জন্ম হবে কি না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ভারতের কি এই স্বাধীনতা সংগ্রামে সরাসরি হস্তক্ষেপ করা উচিত, নাকি এখনকার কূটনীতিক অবস্থানটাই ঠিক আছে? এই জটিল প্রশ্নটা কিন্তু আমাদের ভাবায়।